আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ যে ছোট গল্পটি আপনাদের পড়ে শোনাব তা হল প্রতিভা বসুর লেখা একখানি অত্যন্ত চমৎকার চিরন্তন প্রেমের গল্প। গল্পের নাম ভৈরবী ও পূরবী। শুনতে থাকুন আজকের গল্প ভৈরবী ও পূরবী। মধুশ্রী নামেরই যোগ্য মেয়ে। চেহারায় যে তার মাধুর্য আছে এই কথা তার বাবার পরম শত্রু শ্রীনাথ তালুকদারও বুঝে গেছেন। হিংসে করে কোনো লাভ নেই। তার মেয়ে সুবর্ণ সুন্দরের প্রতিযোগিতায় সেখানে দাঁড়াতেই পারে না। মধুশ্রী 10 ক্লাস পাশ করতেই তাকে ঘরের বউ করে নিতে বেশ ভিড় লেগে গেল সুপাত্রের মায়েদের মধ্যে। মধুশ্রীর মা বাবার শিক্ষা আছে, পয়সা নেই। সুবর্ণর মা বাবার পয়সা আছে, শিক্ষা নেই। মধুশ্রীর মা বাবা ঠিক বুঝতে পারেন না শ্রীনাথবাবু কেন তাদের প্রতি বিরূপ, কেন তিনি তাদের দেখতে পারেন না এবং পাড়া ঘুরে কেন অকারণে মধুশ্রীর নিন্দা করে বেড়ান। তবে তারা অর্থাৎ সুবর্ণর মা বাবা যাই করুন যাই বলুন, মধুশ্রী আর সুবর্ণ গলায় গলায় বন্ধু। ছোট্টবেলা থেকে একসঙ্গে স্কুলে যায়, বিকেলে দুজনে একসঙ্গে বেড়ায়, একসঙ্গে বাড়ি ফেরে। শ্রীনাথবাবু সেটা পছন্দ করেন না, মেয়েকে বকেন। মধুশ্রীর মা বাবা সুবর্ণকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। সুবর্ণ মাসিমা মেসমশাই বলতে অস্থির। এবার তারা দুজনে একসঙ্গে 10 ক্লাস পাশ করে 11 ক্লাসে পা দিল। মধুশ্রীর মা বাবা বিয়ের কথা ভাবলেন না, শিক্ষার কথাই ভাবলেন। অন্তত বিয়ে পাশ না করা পর্যন্ত বিয়ে দেবেন না, সেটাই তাদের সিদ্ধান্ত। আর শ্রীনাথবাবুর সিদ্ধান্ত হলো, আপনাদের মেয়ের যতই ভালো ভালো পাত্রের সঙ্গে বিয়ের প্রস্তাব আসুক না কেন, আমার আগে কি করে মেয়ের বিয়ে দেন সে আমি দেখে নেব। যে কথা সেই কাজ। মেয়ে তার 12 ক্লাসে পা দিতেই স্থির হয়ে গেল বিয়ে। মেয়ে অবশ্য বেঁকে বসল। সে বলল, না, 12 ক্লাস পাস না করে আমি কিছুতেই বিয়ে করব না। বাবা বললেন, এসব কুবুদ্ধি তোমাকে কে দিয়েছে? মেশো তো ওই দিন আনতে দিন যায় এক হা ঘরের মেয়েটার সঙ্গে। বুঝেছি, তার কুবুদ্ধিতেই তোমার এই অধঃপতন। সোমনাথবাবু যেন ভুলেও না ভাবেন মেয়ের সুন্দর মুখ দেখিয়ে আমার আগেই নিজের মেয়ের বিয়ে দেবেন। করেন তো মাস্টারি, পয়সা আছে বিয়ে দেবার? পারবেন আমার মতো লক্ষ টাকা খরচ করে ইঞ্জিনিয়ার ডাক্তার পাত্র ধরতে? মেয়ে বলল, ইঞ্জিনিয়ার হোক বা ডাক্তার হোক, মাসিমা ওকে বিয়ে পাশ না করিয়ে কখনো বিয়ে দেবেন না। শ্রীনাথবাবু খিঁচিয়ে উঠে বললেন, নে নে, রাখ ওসব বড় বড় কথা। মেয়ের বিয়ে দিতে পয়সা লাগে। মাসের শেষে যার মুখ শুকিয়ে আমসি হয়ে যায় তারাই ওইসব কথা বলে মান বাঁচায়। মেয়ের মতামতের কোনো দাম না দিয়েই, চোখের জল উপেক্ষা করে, দুর্দান্ত খরচ করে, পৈতৃক বৃত্তের অধিকারী শ্রীনাথবাবু ঢাক ঢোল বাঁশি বাজিয়ে আলোর বন্যায় দেশ ভাসিয়ে বিয়ে দিয়ে দিলেন মেয়েকে। এই হলো মধুশ্রীর জীবনের ভূমিকা। তখন মধুশ্রীর 16 বছর বয়স ছিল, এখন 60। কেবলমাত্র বিয়ে পাশও নয়, সে এমএও পাশ করেছিল। মিস মধুশ্রী মৈত্র থেকে ডক্টর মধুশ্রী মৈত্র হয়েছিল। তার সুন্দর মুখে, সুন্দর ফিগারে এক ফোঁটা বয়সের দাগও ধরেনি। তথাপি মধুশ্রীর এই 60 বছর বয়সেও বিবাহ হয়নি। মা সংসার করতেন, বাবা চাকরি করতেন। আর মধুশ্রী তার দাদা মা বাবাকে ভালোবেসে শান্ত ভদ্র স্বাস্থ্যকর পরিবেশে, সকলেই যেমন হয়, সকলের মনি হয়ে দুঃখ কাকে বলেন না জেনে অতি আনন্দে বড় হতে লাগল। কিন্তু কোথায় যে কখন অঘটন ঘটতে শুরু করে তার কারণ কেউ জানে না। দাদা মধুশ্রীর চেয়ে 6 বছরের বড়, তার নাম সুকান্ত। মধুশ্রী যে বছর বিয়ে পরীক্ষা দিল, সুকান্ত সে বছর ব্যাংকে একটা চাকরি পেল। সেই বছরই সোমনাথবাবু মারা গেলেন। আজকাল অনেক রোগের অনেক ওষুধ বার করে ফেলেছেন ডাক্তাররা,
কিন্তু তা বলে মৃত্যু তো থেমে থাকতে পারে না। সেজন্য যার জন্য সূর্য ওঠে, সূর্য ডুবে যায়, চাঁদ ওঠে, অমাবস্যার অন্ধকার নামে, জোয়ার হয়, ভাটায় সরে যায়, সেই অদৃশ্য শক্তি এখন মৃত্যুর জন্য অন্য ফন্দি বার করেছে, যার নাম হার্ট অ্যাটাক আর সেরিব্রাল হ্যামারেজ। সোমনাথবাবু ওই দুটোর অ্যাটাকেই পৃথিবী ছাড়তে বাধ্য হলেন। প্রথমে হার্ট অ্যাটাকই হয়েছিল, কিন্তু ডাক্তারেরা তাকে সেই অ্যাটাক থেকে ভালো করলেন। তখন আবার সঙ্গে সঙ্গে সেরিব্রাল অ্যাটাকে চিকিৎসার সময় না দিয়েই মৃত্যুর দূত পাঠালেন ঈশ্বর। বাড়িটা শূন্য হয়ে গেল। 2 ছেলে মেয়ে আর মা, 3জনই একই দুঃখে জর্জরিত হয়ে কয়েকদিনের জন্য নাওয়া খাওয়া ভুলে আবার উঠে দাঁড়ালো শেষে। আবার সেই বছরই শ্রীনাথবাবুর মেয়ে সুবর্ণকে তার দান সামগ্রীর জিনিসপত্র এবং 60 ভরি সোনার গয়না রেখে মেয়েরে ধরে তাড়িয়ে দিল শ্বশুর বাড়ি থেকে। মধুশ্রীর বাবা ওই প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয় ব্যতীত অন্য কোনো সঞ্চয় রেখে যাননি। সুকান্ত মাত্রই চাকরিতে ঢুকেছে, মাইনে কম, সব ভেবে বাড়িটা বদলালো তারা। শহর থেকে অনেকটা দূরে কম ভাড়ার বাড়িতে চলে এলো। বাবার মৃত্যুতে মায়ের শরীর একেবারে ভেঙে পড়েছিল। মধুশ্রী সুকান্তকে বলল, দাদা, তুমি এবার একটা বিয়ে করো, বিমর্ষ বাড়িটার মধ্যে তবু একটু আনন্দ ঢুকবে। মায়ের অবস্থাটা দেখছো তো, আমি তুমি দুজনেই বাইরে বাইরে থাকি, মায়ের নিঃসঙ্গতাটা কিছুটা অন্তত কমবে। দাদা বেশি আপত্তি করল না। মা তো খুব খুশি হলেন, বিয়েও হয়ে গেল। কিন্তু কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে দাদা যেন বেশ বদলে যেতে লাগলো। বৌদি মধুশ্রীকে আর তার মাকে খুব ভালো নজরে দেখেনি। বছরখানেক চুপচাপই ছিল, কিন্তু এতদিনে যেটা খুব গোপন ছিল সেটা হঠাৎ ফাঁস হয়ে গেল বৌদির কাছে। মধুশ্রী যখন বিয়ে পড়তো প্রেসিডেন্সি কলেজে, কফি হাউসে এমএ পরীক্ষার্থী একটি ছেলের সঙ্গে তার খুব বন্ধুত্ব হয়েছিল। সেই বন্ধুত্ব প্রেমের পর্যায়ে পৌঁছতে দেরি হয়নি, কিন্তু দুজনেই দুজনের সংসারের অবস্থা জেনে সেটাকে নিজেদের মধ্যেই গোপন রেখেছিল। সন্তর্পণেই চলাফেরা করত। কিন্তু একদিন মার্কেটে ফুল কিনতে গিয়ে দেখা হয়ে গেল সেই বৌদির সঙ্গে। তিনি তার বোনের সঙ্গে শাড়ি কিনতে এসেছেন। মধুশ্রীর বন্ধুটির নাম দীপঙ্কর। দীপঙ্করের জন্মদিন ছিল সেদিন, তাই একসঙ্গে ফুল কিনতে যাওয়া। বাড়িতে তা নিয়ে এমন একটা কোলাহল হলো রাত্রিবেলা, যে ধরনের কোলাহল সে বাড়িতে সেই প্রথম। দাদা বলল, এদিকে আমার প্রাণ যায় এতগুলো লোকের পেট চালাতে, আর তিনি ফুল কিনছেন তার প্রেমিকের জন্য। সেই ঝগড়াটা গড়াতে গড়াতে শেষে এমন একটা জায়গায় এসে পৌঁছলো যেখানে বৌদির বাক্যবাণে মা এতই অতিষ্ঠ হয়ে উঠলেন যে মাত্র 3 দিনের জ্বরে ওই দুর্বল শরীরে অসহ্য কষ্ট নিয়ে মা মারা গিয়ে বাঁচলেন। কিন্তু মধুশ্রী কোথায় যাবে? তাকে থাকতেই হলো সেখানে। ততদিনে এমএ পরীক্ষা হয়ে গেছে তার। দীপঙ্কর বলল, শোনো, আমি একটা চাকরি পেয়েছি শিলচরে। মধুশ্রী বলল, খুব সুখবর। দীপঙ্কর বলল, তোমাকে এই পরিবেশে একা ফেলে যেতে আমার খুব ভাবনা হচ্ছে, সেজন্য আমার যেতেও ইচ্ছে করছে না। মধুশ্রী বলল, আমার জন্য একটুও ভেবো না, তুমি ওখানে গিয়ে আমাকে ঠিকানা দিয়ে চিঠি লিখো, আমি তখনই চলে যাব। এখন দাদা বৌদি আমার উপরে খুবই তুষ্ট। টিউশনি করে তো আর কম উপার্জন করি না, সব এনে বৌদির হাতে দিয়েছি। তবে খুশির মধ্যে আমার এই আভিধানিক ভাষায় প্রণয় নামক বস্তুটি যদি কোনো রকমে অন্তরায় হয়ে দাঁড়ায়, আর জানে যে সেই রোগ এখনো তেমনই আছে, তবে আর রক্ষা নেই। বৌদি সুশ্রাব্য বাক্য আর তীক্ষ্ণ কণ্ঠের আওয়াজ এমন স্তরে পৌঁছবে যে আমাকে তখন ত্রাহি ত্রাহি করে পালাতে হবে, আর পালাতে গিয়ে দেখব দরজায় তালা পড়ে গেছে। কথাটা যে মিথ্যে হয়েছিল তা নয়, তবে তার চেহারাটা অন্য রকমের। সেই যে দীপঙ্কর শিলচর গেল, তারপরে আর তার কোনো খবর নেই, কোনোদিনই পাওয়া গেল না।
দিন কাটেই, কাটতে কাটতে এতটা বয়সে পৌঁছলো যে চাকরিতে পর্যন্ত মধুশ্রীর অবসর নেওয়া হয়ে গেল। মাথার সব চুল দুধের মতো সাদা। এটা তাদের বংশের দ্বারা। তার বাবারও ছিল, দাদারও হয়েছে। দাদা কলম মাখে, সে মাখে না। কোনো একটা সময় দাদার বাড়ি থেকে বিতাড়িত হয়ে টিউশনির টাকা ভরসা করেই কারো পেইং গেস্টে ছিল। হঠাৎই বহুদিনের ইন্টারভিউ দিয়ে আসা একটা কলেজে অধ্যাপনার কাজটা পেয়ে গেল। খাওয়া পড়ার অসুবিধা হলো না কিছু, কিন্তু অতদিনের বিশ্বস্ত দীপঙ্করকে হারিয়ে ফেলল। গভীর বেদনায় কতদিন যে বুকটা টনটন করেছে তার হিসেব নেই। এখনো যে কোনো কোনো ঘুম না আসা রাতে তাকে মনে পড়ে না তা নয়, চোখের পাতাও ভিজে ওঠে। দীপঙ্কর যে তাকে এভাবে ঠকাবে ভাবতেও আশ্চর্য লাগে, অপমানও হয়। শেষ পর্যন্ত দুঃখের কাছে আর সব ভেসে যায়। এখন সে একটা বাড়ি দেখতে এসেছে, 1 রুম অ্যাপার্টমেন্ট। আজ সকালে স্টেটসম্যানে বিজ্ঞাপন দেখেই চলে এসেছে। এটা কোনো দালালের অফিস নয়, একজনদের একটা দোতলা বাড়ির একতলা। ঘর আছে অনেকগুলো, থাকবার লোক নেই। আবার এদিকে ভাড়াটে বসালে বাড়ি তারই হয়ে যাবে, সেজন্য নানাভাবে বিভক্ত করে ফ্ল্যাট করে দিয়েছে বিক্রির জন্য। বেশ অনেকক্ষণ দাঁড়াতে হলো, ঘন্টার পর ঘন্টা বেল টিপছে, কারোর দেখা নেই। অবশেষে যখন ভাবছে চলে যাবে, এই সময় এক ভদ্রমহিলা এসে দরজা খুলে দাঁড়ালেন। বয়স্ক, সুন্দরী এবং ঘরোয়া। দরজা খুলে দিয়েই সহাস্যে বললেন, আসুন। ইস, কতক্ষণ আপনাকে দাঁড়িয়ে থাকতে হলো। আমি ছিলাম রান্নাঘরে। আমার ধারণা বংশী আছে, ওকে রাখাই হয়েছে এজন্য। দেখুন তো কি অন্যায়, সে গিয়ে বসে বসে টিভি দেখছে। আজ আমি যা বকবো না। মধুশ্রী একটু হাসল, মনে মনে বলল, আপনি যে কত বকবার মানুষ আপনার কথাতেই বোঝা যাচ্ছে। মুখে বললে, আজ স্টেটসম্যানে বিজ্ঞাপন দেখলাম, আপনারা একটা 1 রুম অ্যাপার্টমেন্ট বিক্রি করবেন, তাই দেখতে এসেছি। দেখা হলো অ্যাপার্টমেন্ট, পছন্দও হলো, দামেও বলল। অতএব কথা পাকা করে অ্যাডভান্স দিয়ে ফিরে এলো মধুশ্রী। দরজার কাছে দাঁড়িয়ে বিদায় দিতে দিতে মহিলা বললেন, বাড়িটা কিন্তু আমার নয়, আমার খুড়তুতো দেওরের, থাকি আমরাই। তার আস্তানা তো এখন পন্ডিচেরি, কাল আসবে। আপনি যদি কাল বিকেলে আসেন তবে ব্যাপারটা তখনই মিটে যাবে। রাস্তায় পা বাড়িয়ে মধুশ্রী বলল, ঠিক আছে, আমি তাই আসব। তাই এলো। ওরা প্রস্তুতি ছিলেন, দরজাও খোলা ছিল। ভদ্রলোক উঠে দাঁড়ালেন, দাঁড়িয়েই এক পা পিছিয়ে গেলেন, তারপর বসলেন। মধুশ্রীও ঘরে ঢুকতে ঢুকতে একটু দাঁড়ালো, তারপর বলল, সকালে বৃষ্টি হয়েছিল, গলির রাস্তাটায় দেখলাম বেশ কাদা, জুতোটা তবে ছেড়েই নি। মহিলা বললেন, না না, জুতো পরেই আসুন না, কিছু হবে না। ঘরে ঢুকলে বললেন, এই যে আমার দেওর, আপনি ওর সঙ্গে কথা বলে নিন। ভদ্রলোকের দিকে তাকিয়ে মধুশ্রী বলল, কাল আপনার বৌদির সঙ্গে সব কথাই হয়ে গেছে, কথা বলার আর কিছু নেই। তবে হ্যাঁ, তবে নামে শব্দটা তো আছেই। নিশ্চয়ই আপনি একটু খোঁজ খবর নেবেন। কিসের খোঁজ খবর? সে কি, বাড়িটার কোনো গোলমাল আছে কিনা, সত্যি আমি একা মালিক কিনা? মধুশ্রী বলল, না না, সেসব নয়। কাল আপনার বৌদির সঙ্গে কথা বলেই বুঝেছি ওসবের কোনো গোলমাল নেই। আমি কিনতে প্রস্তুত হয়েই এসেছি। বৌদি হেসে বললেন, আপনি মনস্তত্ত্বের অধ্যাপক ছিলেন নাকি? দোতলা সিঁড়ির মুখ থেকে ডাক এলো, মা শিগগির এসো, ডাল পুড়ে যাচ্ছে। মহিলা দৌড়লেন। ভদ্রলোক বললেন, আমি দলিল টলিল সব নিয়েই বসে আছি। আসলে বাড়িটা আমি করিনি, আমার দাদামশাই আমার মাকে দিয়েছিলেন, মায়ের মৃত্যুর পরে আমার হয়েছে।
আমার আর কোনো ভাই বোন নেই, সুতরাং মালিকানা আমার একারই হয়েছে। আপনার স্ত্রী বা ছেলে মেয়ে? না, ওসব ঝামেলার মধ্যে যায়নি। সন্ন্যাসী? বসনভূষণে কি তাই মনে হচ্ছে? হাসলেন। মধুশ্রী বলল, আধুনিক সন্ন্যাসীরা তো গেরুয়া পরেন না, বিশেষত পণ্ডিচেরি সন্ন্যাসীরা। আপনি তো এক ঘরের ফ্ল্যাট নিচ্ছেন, আপনার পক্ষে কি খুব ছোট হয়ে যাবে না? একা মানুষ, এক ঘরই যথেষ্ট। আর এই ফ্ল্যাটটাতে তো ছোট ঘরটা আছেই, সেটাও তো চমৎকার। বলা যায় বন্ধু বান্ধব কেউ আসলে সুন্দর শুতে পারবে। আপনার স্বামী? স্বামী? খুব হাসলেন মধুশ্রী। তারপর একটু থেমে থেমে বললেন, সেই ভদ্রলোক আমাকে পরিত্যাগ করেছেন, অবশ্য বিবাহের পূর্বেই। মানে? মানে আর কি, ঢাকঢোল বাজিয়ে তো আর বিয়ে হয়নি, সাক্ষী নেই কোনো। দুজনেই জানতাম জগতে যখন মানুষই একমাত্র প্রাণী যাদের মন বলে একটা বস্তু আছে, তখন সেই মনটাই তো আমরা সাক্ষী রেখেছিলাম পরস্পরের কাছে, অন্য সাক্ষী তো প্রচার মাত্র। তারপর? তারপর আর কি, ভয়, ভাবনা, বৌদির নিগ্রহ, তখন ঠিক করলাম পালাবো। যাব সেখানে যেখানে বিশ্বাসঘাতক মানুষটি চোখের বাইরেকে মনের বাইরে ফেলে দিয়েছে। তারপর? তারপর অনেক কিছু হয়েছে, তা জেনে আর আপনার কি লাভ? মেয়েটি তাকে চিঠি লিখলো না কেন? লিখলো না মানে? শেষ পর্যন্ত রোজ একটা করে চিঠি লিখতে লাগলো, কিন্তু জবাব কোথায়? লোকটা একটা পৌঁছে সংবাদ পর্যন্ত দেয়নি। বোঝা গেল ব্যাপারটা। কি বোঝা গেল? চিঠিগুলো সব দাদা বৌদি হস্তগত করেছে, তারপর নিজেরা পড়ে ছিঁড়ে ফেলেছে। মধুশ্রী ভদ্রলোকের মুখের দিকে তাকালো। ভদ্রলোকও মধুশ্রীর মুখের দিকে তাকালো। অনেকক্ষণ চোখে চোখ নিবদ্ধ রেখে ভদ্রলোক খুব আস্তে বলল, কষ্ট দেবার কত চেহারাই না আছে জগতে। মধুশ্রী তার চোখের টলটলে জল নিয়ে মুখ নিচু করল। চুপ করে থেকে ভদ্রলোকই আবার বললেন, আপনি কি আজও সেই মানুষটাকে ভালোবাসেন? মধুশ্রী বলল, আমি উঠি, বাড়ি আমি কিনবো না। সত্যি সে উঠে দাঁড়ালো। ভদ্রলোকও দাঁড়ালেন, বললেন, ঠিক বলেছেন, নিজের বাড়ি আবার নিজে কেনা যায় নাকি? আমি এখানে রহস্যালাপ করতে আসিনি। মধুশ্রীর গলা কঠিন। ভদ্রলোক হাসলেন, রহস্য আর রইল কোথায়? জীবন থেকে অনেকগুলো সুন্দর বয়স ব্যর্থ হলেও কেন হয়েছে তা জানতে যখন পারলাম, আর তেমনি তার হৃদয়টাও তো আছে জানা গেল, আমার খোঁজার পালাও সাঙ্গ হলো। মধুশ্রী, তোমার দীপঙ্কর তোমারই আছে। আমার বুকের মধ্যিখানে হাতটা রেখে দেখো কিভাবে সে ধকধক করছে। দীপঙ্কর মধুশ্রীর দিকে এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো। মধুশ্রী অস্ফুটে বলল, কি লাভ হলো, দিন তো কেটেই গেছে। দীপঙ্কর আবেগে আপ্লুত হয়ে বলল, দিন কেটেছে বলে তো আর সুর তো ফুরিয়ে যায়নি। দিনের রাগ রাগিনী তো সুর নয়, রাতের রাগ রাগিনী বরং আরো মধুর। এসো না, আমায় ছুঁয়ে দেখো না, যৌবন জীবন কেমন অপেক্ষা করছে এই মিলনের জন্য। বলে
নিজেই হাত রাখল মধুশ্রীর মাথায়। মধুশ্রী সমর্পণ করল নিজেকে এবং অনুভব করল 60 বছরের হৃদয় থেকে বয়সটা কখন যেন 16 বছরে নেমে এসেছে। মনে হচ্ছে যেমন ছিলাম তেমনই আছি, নয়তো দুজনকে দুজনের চিনতে এক পলকও ফেলতে হলো না কেন? দুটি মানুষ হয়তো অনেকটা পথ পেরিয়ে আসার পর আবার দুজনকে খুঁজে পেল। মনের মধ্যে ভালোবাসা ছিল, ছিল অপেক্ষা, বিশ্বাসও ছিল, মরে যায়নি বিশ্বাস। তাই তাদের মিলন হলো এবং সেই মিলন আমাদের সকলকেই পরিতৃপ্ত করেছে। এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত, আপনাদের পরামর্শ সবই কমেন্ট বক্সে আমাকে জানান। আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান, আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। প্রতীক্ষায় রইলাম আপনাদের মতামতের। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।